মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজলান না যেতে বলাই আর কিছু বলে ওঠার সাহস করেননি। ওই ব্যাটার হালচাল বুঝে ওঠা দুষ্কর, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আইজা রান্নাবান্না করছে। আগে করতো না, ভাবি অসুস্থ থাকায় এখন তার কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়ম দিয়ে বলল, এটা তোমার ভাইয়া এনেছে, নাও, পরিমিত খাবে, বেশি খাবে না একদম। আইজা খুশি হলো, বলল, তুমি খাচ্ছ নাকি? সুগন্ধিটা দারুণ কিন্তু ভাবি। তিথি গালের ভেতর বড়ইয়ের বিচি কটর মটর করতে করতে বলল, হ্যাঁ, আমার জামাই আনছে, আমি খাবো না তো কে খাবে? বলেই আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালেন। রমলা চাচি হাসল। তিথি তাকে আচার দিল ছোট্ট একটা বয়মে করে, বলল, তোমার মেয়েকে দিও, বেশি দেইনি, ওইসব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয়, বুঝলে? রমলা চাচি বলল, তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইরে দেওয়ার কি দরকার? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না, সবাইকেই তো দিচ্ছি না, শুধু তোমাকে দিচ্ছি আমার ভাগ থেকে। শ্বশুর আব্বাকেও দেব, যদি খেতে চায় তবে। আইজা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারে না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এখন বললেন, দেখেছিস রমু, আজকাল বউয়ের জন্য আচার টাচারও আনে। রমলা চাচি হেসে বলল, তাই তো দেখতেছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেলল, এক হাত কোমরে রেখে বলল, এমন হারামি তো জীবনেও দেখিনি। তোমার মেয়ের জন্য আনছে, সেটা দেখছো না, শুধু আমার জন্য আনছে সেটাই চোখে পড়ল। তোমার মনটা দেখছি হিংসায় ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বললেন, আমি কি তোরা গালি দিছি? তুই পকপক করছিস কেন? তিথি বলল, তুমি তখন থেকে কোনা চোখে তাকাচ্ছ, দেখেই আমি সব বুঝে গেছি। তোমার কলজা ফেটে যাচ্ছে, ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন, যা তো, যা এখান থেকে, তোর মতো খানকির সাথে কথা বলার সময় নাই। তিথি আঙুল থেকে আচার চেটেপুটে খেয়ে বলল, আমারও অত সময় নাই, আমার জামাই বাড়ি আসছে অনেকদিন পর, আমি তার কাছে যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমারে দেখতে পারলে এটা কারা সহ্য হয় না, এজন্যই বদ নজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন, তুই এতদিন কি কি করছিস সব বললে তোরে বের করে দিবে বাড়ির থেকে। তিথি খেপে তাকিয়ে রইল, কিছু বলল না। আম্বিয়া বেগম পাতিলে খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই এক পোয়াতি হইছস, বাচ্চা পেটে ধরে তোর এক দাম বাড়ছে। বাপ রে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস, তোরে কিছু বলাই যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনে হাত ধুতে লাগলো। আইজা বলল, মা, এভাবে কথা বলছো, ভাইয়া দেখলে কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, কি ভাববে? পোলা আমার, ওকে আমি পেটে ধরছি, ও আমাকে ভালো করেই চেনে। তিথি বলল, শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নাই আমার, আমাকে আমার জামাই ডাকতেছে। বলেই ঝামটি মেরে চলে গেল। আইজা আর রমলা হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড়িয়ে বললেন, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল বউ জুটে গেল কেমন করে কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ আর মফিজ সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন, এইসব তুমি খাও, আমাদের দেওয়ার কি দরকার? মফিজ সাহেব বললেন, তাই তো, এসব তোর জিনিস, তুই খা, আমাদের এসব খাওয়ার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়মে ঢেলে দিল, তারপর বয়মের ঢাকনা ঘুরাতে ঘুরাতে ওপরে চলে গেল। আজলান তার সুটকেসটা ধুচ্ছিল। তিথির বড় বিরক্ত লাগে, এত বড় সুটকেসটাও ধুতে হবে এত রাত্রে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়ম আনোনি কেন? আজলান কপাল কুচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছিল তুমি আচার এনেছো শুনে। বলেই কোনা চোখে অভিনয় করে দেখালো। আজলান বলল, তুমি কি বলেছ? আমি বলেছি আমার জামাই আমার জন্য আচার এনেছে, তোমার কি সমস্যা? আজলানের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শাশুড়িদের এই একটা সমস্যা, ছেলের বউয়ের খুশি সহ্য করতেই পারে না। আজলান বলল, মাকে আর কি বলেছ তুমি? তিথি বলল, আর কি বলবো, বলেছি তোমার কলজা ফেটে যাচ্ছে তাই না, ও আমার জন্য আচার আনছে তাই। আজলান বলে উঠল, আউট। তিথি চমকে উঠল, হ্যাঁ? আজলান বলল, বাংলায় বলতে হবে? তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বরও ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়া বউ তো আনেন নাই যে ইংলিশ বুঝবে। আজলান বলল, ওকে ফাইন, বাংলায় বলছি, ঘর থেকে বেরোও। তিথি বলল, আমার দোষ কি? আজলান গর্জে বলল, সেটা যতদিন না বুঝে উঠতে পারবা ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো, তারপর বলল, তুমি একটা মাম্মাস বয়। আজলান বলে উঠল, হোয়াট? তিথি নিজ থেকে দরজা টেনে দিয়ে বলল, মানে মায়ের ভক্ত, রাগ কমে গেলে ডেকো, আমি কিন্তু তার আগে আসবো না। আজলান চুপ করে দাঁড়িয়ে রইল সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে। রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল, বলল, আব্বার সাথে বসে ভাত খেও কেমন? আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো কথা বলবো না, ঝগড়া তো দূর, কসম।
আজলান কোনো উত্তর না দিয়ে মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই। তুমি আমার আব্বার সাথে খেতে না বসলে আমিও তোমার মায়ের সাথে আরও বেশি বেশি ঝগড়া করব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই। সব আমার বাচ্চা দেখতেছে, ও সুদে আসলে শোধ নেবে, কোনো ছাড় নেই বলেই দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদমই খেতে ইচ্ছে করছে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করে না। শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংসে একদম বিতৃষ্ণা চলে এসেছে। শুধু ভর্তা দিয়ে গসলে গসলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুর আব্বা বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিলেন। তিথি সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়া মরিচ আর পেঁয়াজ দিয়ে মেখে ভাত খেয়েছে। আজ রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না আজলান শেখ। কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়েই খায় না, তাকে আবার আদর টাদর করবে না। মফিজ সাহেবের জন্য আজ রাতের খাবারের আয়োজন একটু তাড়াতাড়ি করা হয়েছে। উনি চলে যাবেন তাই। টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়েই বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ এই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও তো। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে। আর হ্যাঁ, তোমার বর কি আজ নিচে নামবে? যদি নামে তাহলে বলো যেন একটুখানি তাড়াতাড়ি নিচে নেমে আসে। বাড়িতে কুটুম এসেছে, কুটুমের সাথে একসাথে খেতে বসতে হয়। তিথি বলল, ওইসব জ্ঞান বইয়ের মুখে মানায় না। ওইসব শিক্ষা দীক্ষা বাপ মায়ে দেয়, বউ না। এমনিতেই আমাকে ঘর থেকে বের করে দিছে আগে। সেখানে আমি আরও জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিয়ে বলবে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। হেসে উঠল আফতাব শেখ। মফিজ সাহেব মেয়েকে চুপ থাকার জন্য ইশারা করছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছেই না। আয়জা এসে মফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করে নিয়ে খান, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি। তিথি বলল, এই ননদিনী, ফাটাকেষ্ট ভাত খেতে আসবে কিনা জিজ্ঞেস করে আসো তো। আয়জা বলল, ভাইয়াকে বলবো তুমি ফাটাকেষ্ট ডেকেছ? তিথি হাসল, বলল, তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে। তিথি মফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাবার সময় কোনো কথা বলিও না। শ্বশুর আব্বা বললেও না। আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মফিজ সাহেব মাথা নাড়ালেন। আজলান যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা ওনাকে কয়েকদিন তোমার সাথে রেখো, তারপর তুমিও চলে যেও ওনার সাথে। কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালো লাগবে। তিথি হাসল, কিন্তু কিছু বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন। কাটা নখগুলো সাদা চকচকে একদম ভাতের মতো। জামাই রক্তশূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতেই মনে হলো ওনার হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকেই ভাত বেড়ে দিয়ে আজলান তিথিকে ইশারা করলো তরকারি আর মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, অত খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল, কতবার বলছি না ফাটাকেষ্ট খেতে এলে এত কথা বলবে না? বলেই বড় বড় চোখ করে আজলানের দিকে তাকালো। আফতাব শেখ ভীষণ খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতেই আজলান হাত রাখলো না দেওয়ার জন্য। তিথি হাতের উপরেই মাছের টুকরোটা রেখে দিল। রমলা চাচি বললেন, হাই হাই, এটা কি হলো? তিথি দাঁত দিয়ে নখ করতে করতে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যুর বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের ওপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজেরই না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল? বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করল না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকাদের খাওয়াইছে, এখন কোনো কিছুই চিবিয়ে খেতে পারে না। তুমি ওইসব তুলে দিও না। আজলানের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, ওগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথির নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ মন খারাপ করছো কেন? তিথি বলল, আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। এ মা, কেন, কি হইল? তিথি রেগে বলল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না? রমলা চাচি বলল, জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি নিয়ে গেলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদনজর লাগছে আমাদের ওপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে সেই কষ্টে নয়,
তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসবো। আজলান বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে আসছো সন্ধ্যায়, আরাম করো। আজলান বলল, চলুন, আমারও কিছু কাজ আছে। তিথি তাকে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা, আমাকে নিয়ে সময় মতো আসবে কিন্তু, আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা শোনো না, কালকে আম্মুকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মন্টু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত, ওটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। যদি তুষার না আসতে চায় ওকে বলবে তোর দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখল তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখেছে, একটা একটা মুখে পুড়ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনও খাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করলো। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেলল। হাত শুকে দেখল, না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে এলো। তিথিকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবে না, জীবনেও আমার পাতে কিছু তুলে দেবে না, আর খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথা তুলবে না। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবো না, জীবনেও তোমার পাতে কিচ্ছু তুলে দেব না, খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথাও তুলব না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কিছু তো বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তেই তিথি ওর হাতটা পেটের ওপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে, আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে। তার বাপ তার মাকে রেগেমেগে হলেও অনেকদিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে।